নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছিলাম শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের অন্তিম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে মোটেই ভুলবেন না। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে এই টান টান রহস্যময় গল্পটির অন্তিম পর্ব শুনে নেওয়া যাক। ইন্সপেক্টর দেবাদ্রি সান্যাল যখন তার বাহিনী নিয়ে দোতলায় গার্গীদের ফ্ল্যাটে উঠে এলেন, ঘরের ভেতর তখন ঝড় বিধ্বস্ত অবস্থা। মেঝে ছত্রখান হয়ে পড়ে আছে ঘরের জিনিসপত্র, ছড়িয়ে রয়েছে সায়নের ল্যাবরেটরি রুমের কাগজ, ভেঙে চুরমার হয়েছে একটা কাচের গ্লাস, একপাশে পড়ে আছে দিয়ার এলোমেলো সংজ্ঞাহীন দেহ। গার্গী তখনও শ্বাস নিচ্ছে বড় বড় করে, হাঁপড়ের মতো উঠছে নামছে তার বুক। চারিদিকে তাকিয়ে সে নিজেও তখনও বিশ্বাস করতে পারছে না মাত্র 30-35 মিনিটের ধস্তাধস্তিতে কিভাবে এমন লণ্ডভণ্ড হয়ে গেল ঘরের সমস্ত আসবাবপত্র। তার মানে রীতিমতো যুঝতে হয়েছে দিয়ার সঙ্গে। অচেতন দিয়াকে দেখে দেবাদ্রি হতবাক হয়ে গেলেন। কিছুই তো বুঝতে পারছি না মিসেস চৌধুরী, এসব কি কাণ্ড? গার্গীর তখন হাসারও ক্ষমতা নেই, বলল, সব বলছি, তার আগে একটু জল খেয়ে থিতু হয়নি। যা ঝড় গেল আজ সন্ধে থেকে। জল খেয়ে মিনিট 10 বিশ্রাম নিয়ে সহজ হয়ে নিল গার্গী। বলল, তাহলে শুনুন কিভাবে ঝুঁকিটা নিয়েছিলাম আজ। সায়ন চৌধুরী ভুবনেশ্বর চলে যাবার পর ঠিক সেই পটভূমি তৈরি হলো যা কিছুদিন আগে সায়ন বিলাসপুরে যেতে তৈরি হয়েছিল ঐন্দ্রিলার ক্ষেত্রেও। আমারই মতো ঐন্দ্রিলা সেদিন একা ছিল এই ফ্ল্যাটে। শুধু পার্থক্য এই যে ঐন্দ্রিলা জানতো না তার একাকিত্বের সুযোগ নিয়ে অপহরণ করতে চাইবে তার স্বামীর তিল তিল করে গড়ে তোলা এক কোম্পানির মূল চাবিকাঠি। তাই সে কাজে বাধা দিতে গিয়ে খোয়াতেই হলো তার প্রাণ। কিন্তু আমি প্রথম থেকেই প্রস্তুত ছিলাম, তাই ঠান্ডা মাথায় অনেক হিসাব কষে আজ ভাত পেতেছিলাম দিয়ার জন্য। প্রবল ঝুঁকি আছে তা অবশ্য আমি জানতামই। আসলে শৈশব থেকে যে কোনো কাজে ঝুঁকি নেওয়াটা আমার অভ্যেস। তবে আজকের ঝুঁকিটা কিন্তু মারাত্মক ছিল। হিসেবে যদি একটু ভুলচুক হতো তাহলে আমার প্রাণটাও হারাতে হতো বেঘরে। বলে গার্গী সন্ধে থেকে যা যা ঘটেছিল তা বিবৃত করল দেবাদ্রির কাছে। টেপ রেকর্ডারের ক্যাসেটটি রিওয়াইন্ড করে যে ঝড়টুকু বয়ে গেছে তাও একবার শুনিয়ে দিল আগাগোড়া। দিয়ার সংলাপগুলো শুনতে শুনতে দেবাদ্রি বিড়বিড় করলেন, সত্যিই তো খুবই ঝুঁকি নিয়েছিলেন। গার্গী এতক্ষণে হাসতে পারল। কিন্তু মিস্টার সান্যাল, এর থেকেও বড় ঝুঁকি নিয়েছিলাম সেদিন যে মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম ব্লু ওয়ান্ডারের ফ্ল্যাটে সায়নের স্ত্রী হিসেবে প্রবেশ করব। জানতাম এই একটি সিদ্ধান্তের ফলেই আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজ, পুলিশ, সাংবাদিক সবারই স্পষ্ট ধারণা হবে ঐন্দ্রিলার হত্যার পেছনে তাহলে গার্গী রয়েছে প্রধান ভূমিকায়। যখন সবাই বলছে সায়ন চৌধুরীই খুনি, সমাজের প্রতিটি আঙ্গুল উদ্যত হয়ে রয়েছে সায়ন চৌধুরীর দিকেই, এমনকি তার পরিচিত জন বিশ্বাস করছে না এই খুনটা অন্য কেউ করতে পারে বলে। সেই মুহূর্তে এহেন একটা ঝুঁকি নিয়েছিলাম, কিছুটা আবেগের বশে হলেও তার জন্য চিন্তা ভাবনাও কম করিনি। আসলে ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকেই অন্য সবাইকার মতো প্রথমে আমারও ধারণা হয়েছিল সায়ন চৌধুরী এর জন্য দায়ী। পাশের ফ্ল্যাটের চন্দ্রাদেবী কিংবা হিমন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারে, কিন্তু সায়নকে খুনি হিসেবে ভাবতে গিয়ে মনে হলো কোথাও যেন লুকিয়ে আছে একটা বড় কিন্তু। যে সায়নকে আমি কবছর এত ঘনিষ্ঠভাবে দেখেছি, চিনেছি, জেনেছি, আমি নিশ্চিন্ত হয়ে ঐন্দ্রিলাকে সমর্পণ করেছি তার হাতে, বিয়ের 2 বছরের মধ্যে যে সায়ন কখনো এক মুহূর্তের জন্যও অবহেলা করেনি ঐন্দ্রিলাকে, তাতে কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে হয়নি সেই মানুষ এতখানি হিংস্র হয়ে মাথা ঠান্ডা করে খুন করতে পারে তার সুন্দরী বউকে।
জেল হাজত থেকে যেদিন সায়ন মুক্তি পায় তার উদ্ভ্রান্ত বিধ্বস্ত চেহারা দেখে তখনই বেশ খটকা লেগেছিল। সেদিন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কদিন পর তার ফ্ল্যাটে খোঁজ নিতে গিয়ে যে বিপর্যস্ত অবস্থায় তাকে আবিষ্কার করেছিলাম, আমার মন বলেছিল এই মানুষ কখনো তার স্ত্রীকে খুন করতে পারেন না। সে যদি নিজের স্ত্রীকে খুনই করে থাকবে তাহলে মুক্তি পাওয়ার পর কেউ কি এমনভাবে অত্যাচার করে নিজের ওপর দিনের পর দিন? তার জীবনে তখন শুধু শূন্যতা, এক পরিপূর্ণ অর্থহীনতা। সমস্ত ঘটনাগুলো পরপর কয়েকদিন মনের ভেতরে নাড়াচাড়া করে মনে হলো এই ঘটনার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে কোথাও, আর সেই রহস্যের কিনারা করতে হলে সমস্ত ব্যাপারটার সঙ্গে জড়িয়ে ফেলতে হবে নিজেকে। আর সেই মুহূর্তে পরিস্থিতিও এমন হয়ে পড়েছিল যে সায়নকে বিয়ে না করে আমার কোনো উপায়ও ছিল না। অতএব প্রচণ্ড দুঃসাহস দেখিয়ে নিজের জীবনকে জড়িয়ে ফেললাম সায়নের জীবনের সঙ্গে। সায়নকে পুলিশের চার্জশিট থেকে বাঁচানোর তাগিদে তো বটেই, সমাজের মুখও চাপা দেওয়ার জন্য। বিয়ের পর আরও গভীরভাবে জানতে পারি সায়নকে। আসলে বলতে কি, কোনো পুরুষকে বাইরে থেকে চেনা যায় না, আর তাকে স্বামী হিসেবে চেনার মধ্যে দুস্তর ব্যবধান। যতটা ভাবতাম দেখলাম সায়ন তার থেকেও সংযমী জীবনে অভ্যস্ত। তার ব্যক্তিত্বও অসাধারণ। কাগজে তাকে জড়িয়ে যে নানা রকম নারী ঘটিত কেলেঙ্কারির কথা ছাপা হচ্ছিল সেগুলো সবই যে ভুল উদ্দেশ্য প্রণোদিত তাও বুঝতে দেরি হয়নি এক বিন্দু। যে প্যারাডাইস প্রোডাক্টসকে শুধু নিজের মেধা, পরিশ্রম ও একাগ্রতার ফলে তুলে এনেছিল সাফল্যের চূড়ায়, তাতে এত বড় একটা আঘাত এসে পড়ায় সায়ন তখন চূড়ান্ত বিপর্যস্ত। সংবাদপত্র আর পুলিশের রিপোর্টের কল্যাণে তখন সে ক্রমাগত তলিয়ে যাচ্ছে দুর্নামের আড়ালে। একই সঙ্গে তার নিজের, তার পরিবারের, তার প্রতিষ্ঠানের সুনাম ধুলোয় মিশে যেতে থাকায় সে তখন বিধ্বস্ত। সায়নের পাশে সেই মুহূর্তে আমি প্রচণ্ড ঝুঁকি নিয়ে না দাঁড়ালে তাকে হয়তো আজ খুঁজেই পাওয়া যেত না, আর তার প্যারাডাইস প্রোডাক্টসকে তো মোটেই নয়। পুলিশ তখনও সন্দেহ করে চলেছে একমাত্র সায়ন চৌধুরীকেই, তারপর বিয়েটা হয়ে যেতে আমাকেও। ঠিক তখনই আমি ঠিক করেছিলাম পুলিশের এই ভ্রান্ত ধারণা ভাঙতে হলে তদন্ত করতে হবে তাদেরই সন্দেহভাজন এই আমাকেই, অন্তত নিজেদের বাঁচার স্বার্থে। মিস্টার সান্যাল, আমি কোনো প্রাইভেট ডিটেকটিভ নই, শখের গোয়েন্দাও নই, কিন্তু কোনো বিষয়ের গভীরে ঢুকে তাকে তন্ন বিশ্লেষণ করা আমার বরাবরের স্বভাব। এই ক্ষেত্রেও সেইভাবেই এগিয়ে গিয়েছি ঘটনার উৎস খুঁজতে। প্রতি চরিত্র, প্রতিটি ঘটনা চুলচেরা আলোচনা করে বুঝতে চেয়েছি কিভাবে হয়ে গেল এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। মিস্টার সান্যাল, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন বিষয়টি খুবই জটিল। এক গৃহবধূ তার ফ্ল্যাটের ভেতরে গভীর রাতে অন্ধকারে খুন হলো যখন সে একা। তাদের ফ্ল্যাটে কেউই তো নেই। তাদের বাড়ির দারোয়ান মোহন চলে গেছে সন্ধ্যের ঠিক পরে। পাশের ফ্ল্যাটের হিমন হয়তো ফিরে এসেছে মোহন চলে যাবার পর। চন্দ্রাদেবী আর রবার্ট সন্ধ্যের আগেই গিয়েছিলেন পার্ক সার্কাসের এক মিউজিক কনফারেন্সে। সেখানে থাকার কথা ছিল সারা রাত, কিন্তু হঠাৎই ফিরে এসেছিলেন রাত 1টায়। অর্থাৎ সেই রাতে ঐন্দ্রিলার খুনের দায় প্রাথমিকভাবে গিয়ে পড়ে হিমন, চন্দ্রাদেবী কিংবা রবার্ট ও নীলের ওপর। ঐন্দ্রিলা আমাকে প্রায়ই বলতো, জানিস মিতুন, ভদ্রমহিলা ভীষণ ডেঞ্জারাস। বিয়ের পর একদিন ডেকে পাঠিয়েছিলেন ওদের ফ্ল্যাটে, কিন্তু সায়ন আমাকে প্রথম দিনই বারণ করে দিয়েছিল ওদের কাছে না যাওয়ার জন্য। আমি না যাওয়ায় ভদ্রমহিলা প্রচণ্ডভাবে ক্ষেপে গিয়েছিলেন আমার ওপর। তারপর থেকে আমার দিকে এমনভাবে তাকাতেন যেন পারলে খুনই করে ফেলেন আমাকে। ঐন্দ্রিলার ওই কথাটা আমার বারবার মনে পড়ত, কারণ চন্দ্রাদেবী আমার দিকেও তাকাতেন সেই একই দৃষ্টিতে। তাছাড়া জাফরির ভেতর দিয়ে ফ্ল্যাটের কেউ না কেউ সারাক্ষণ নজরদারি করতো আমাকে। কখনো হিমন, কখনো চন্দ্রাদেবী, কখনো দিয়াও এই বাড়িতে এলে। এক একজনের কারণ কিন্তু এক এক রকম। মূলত দিয়াই নজরদারি করতো বেশি। সে যখনই এই বাড়িতে আসতো লক্ষ্য করতো আমার গতিবিধি, তার পাপ কর্মটি আমি বুঝে ফেলেছি কিনা। দিয়ার চাউনিটি বরাবরই ভয়ঙ্কর। হিমানও তাকাতো কখনো সখনো। তারও মনে এক ধরনের আতঙ্ক কাজ করতো এই ভেবে আমি জেনে ফেলেছি কিনা সব। আর চন্দ্রাদেবী দেখতেন এক ধরনের কড়া চোখে। হঠাৎ কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো এই মেয়েটা।
আমার সামনে হত্যাকাণ্ডের তখন একটাই ক্লু, ঐন্দ্রিলার ঘরের অ্যাস্ট্রের ভেতর একটা আধপোড়া লেডিস সিগারেট। এরপর চন্দ্রাদেবীকে একদিন তার ফ্ল্যাটে সিগারেট খেতে দেখে আমার মনে কেমন যেন খটকা লাগলো। কিন্তু প্রশ্ন হলো, হত্যার পেছনে চন্দ্রাদেবীর মোটিভ কি? ঘরের বউ তার অধীনে নেই শুধু এই কারণেই? তবে দিয়াকে যেদিন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন ঘরের বাইরে, সেদিন তার হিংস্র মূর্তি দেখে চমকে উঠেছিলাম। এই ধরনের শাশুড়ি নিজের কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে হয়তো ঘরের বউকেও খুন করতে পারেন। তবে অন্য একটা কারণও থাকতে পারে। হিমন কিংবা রবার্ট কেউ একজন ফ্ল্যাটে যাতায়াত করে, এটা প্রথম থেকেই মনে হয়েছিল ঐন্দ্রিলার ডায়েরি পড়ে। দুই ক্ষেত্রেই দুই ভিন্ন কারণে চন্দ্রাদেবীর ক্রোধ হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে একজনকে সহযোগী করে চন্দ্রাদেবীর পক্ষে বধূ হত্যা করাটা নিতান্তই অসম্ভব ছিল না। হিমন আমার সন্দেহের তালিকায় প্রথম থেকেই ছিল। অমন শরীর স্বাস্থ্যের এক পূর্ণবয়স্ক যুবক, কিন্তু তার ভাবভঙ্গি কেমন যেন মেয়েলি ধরনের। মায়ের কথায় উঠে বসে। তার বিয়ে করা বউও তার সঙ্গে থাকতে না পেরে পালিয়ে যায়। দেখে মনে হতো এ আবার কি ধরনের পুরুষ। তবে তখন এটাও মনে হয়েছিল, এই ধরনের পুরুষরাই মায়ের কথায় খুনও করতে পারে। সেই সঙ্গে আমার ভারী রহস্যময় মনে হতো ওদের বাড়ির নিত্যসঙ্গী রবার্ট নীলকে। ও নীল নিজে বিয়ে করেননি, তার পরিচিতির গণ্ডিও ব্যাপক। কলকাতার বিশিষ্ট সব বাড়িতে তার আনাগোনা, বিশেষ করে তার হৃদ্যতা এইসব অভিজাত বাড়ির সুন্দরীদের সঙ্গে। লোকটার এক অসাধারণ ক্ষমতা হলো খুব দ্রুত যে কোনো বয়সের রমণীকে বশ করে ফেলতে পারেন তার সাহেবী চেহারা, চৌখস কথাবার্তা ও অনায়াস অন্তরঙ্গতায়। এই সময় হত্যাকাণ্ডের আরেকটি ক্লু হিসেবে আমার হাতে এসে পড়ে ঐন্দ্রিলার একটা ডায়েরি। তার কয়েকটি পৃষ্ঠা পড়ে আমার মনে হয়েছিল রবার্ট ও নীলই মাঝে মধ্যে এসে হাজির হতেন ঐন্দ্রিলার ফ্ল্যাটে, এবং আশ্চর্য সায়নেরই অনুপস্থিতিতেই। হয়তো তিনি চেষ্টা করতেন ঐন্দ্রিলার সঙ্গে ঘনিষ্ঠ হতে, একটা শারীরিক সম্পর্ক তৈরি করতে। ডায়েরি পড়ে আরও মনে হয়েছিল পুরুষটি সম্পর্কে ঐন্দ্রিলার যথেষ্ট কৌতূহল, এক ধরনের সহানুভূতিও। কিন্তু তার এই অবৈধ ইচ্ছাটাকে সযত্নে এড়িয়ে চলেছিল সে। লিখেছিল, আমি জানি এটা ভালো নয়। এমনকি আমার বিয়ের পরদিনও রবার্ট হঠাৎ রাতের বেলা এসে হাজির হয়েছিলেন আমার কাছে। অনেক চমৎকার সব শব্দবন্ধ উপহারও দিয়েছিলেন। তারও কিছুদিন পর একদিন লোডশেডিংয়ের সুযোগে পেছন থেকে আমাকে যে পুরুষ জড়িয়ে ধরেছিল, তার মুখেও দাড়ির জঙ্গল। ঐন্দ্রিলাকেও একদিন এইরকমই একজন জড়িয়ে ধরেছিল পেছন থেকে। সব তথ্য প্রমাণ মিলিয়ে আমার মনে হয় রবার্ট নীল নিজের কামনা চরিতার্থ করতে পারেননি বলেই ভীষণ ক্ষেপে উঠেছিলেন ভেতরে ভেতরে। তারপর চন্দ্রাদেবীর ইন্ধন পেতেই সেদিন রাতে পার্ক সার্কাসের মিউজিক কনফারেন্স থেকে তাদের রাত 1টায় বাড়ি ফেরাটাই আমার সন্দেহের সবচেয়ে বড় কারণ ছিল। কিন্তু পরে ডায়েরিটির আদ্যমান্ত পড়ার পর বুঝতে পারি ঐন্দ্রিলা উল্লেখিত দ্বিতীয় পুরুষটি রবার্ট নীল নয়, হিমন। ইতিমধ্যে প্যারাডাইজ প্রোডাক্টসে পরপর দুটো উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায়, যা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে ধারণা হয়। যে নতুন মাইক্রোসিস্টেম ডিটারজেন্ট পাউডারটির প্রোডাকশন সবে শুরু হয়েছিল, একদিন রাতে তার প্ল্যান্টটি বাস্ট হয়ে যায় হঠাৎ। প্ল্যান্টটি ছিল বিদেশ থেকে আনা যন্ত্রপাতি দিয়ে তৈরি, ফলে তা মেরামত করতে হলে বিদেশ থেকেই পার্টস আনতে হবে। কারণ পরদিনই তার জন্য চিঠি লেখে বিদেশে। আর আশ্চর্য এই যে সেই চিঠিটিও ডিসপ্যাচ হলো না এক ভুতুড়ে ফোন আসায়। ফলে তা মেরামত করতে হলে বিদেশ থেকেই পার্টস আনতে হবে। সায়ন তার জন্যই পরদিন চিঠি লেখে বিদেশে। আর আশ্চর্য এই যে সেই চিঠিটিও ডিসপ্যাচ হয় না এক ভুতুড়ে ফোন আসায়। ডিসপ্যাচের দায়িত্বে ছিল যে ঋষিতা তালুকদার, তাকে ঠিক গুরুত্বপূর্ণ মুহূর্তে ফোন করে বাড়ি চলে যেতে বলা হলো। আর শুধু তাই নয়, তাকে রাস্তায় এমনভাবে আহত করা হলো যাতে সে 7-10 দিনের মধ্যে আর অফিসেই না আসতে পারে। ঠিক তখনই মনে হলো এই বাড়ির বাইরেও কেউ বা কারা থাকতে পারেন যারা সায়নের শুভার্থী নন। তারা চাইছেন এই ডিটারজেন্ট পাউডারটি যেন বাজারে না বেরোতে পারে। এই রকম গুরুত্বপূর্ণ সময় সায়ন আমাকে প্রায় হাইজ্যাক করে ধরে নিয়ে গিয়ে যুক্ত করে দিয়েছে তার কোম্পানির সঙ্গে। আর আমি তখন চেষ্টা করে চলেছি কি করে তার প্রতিষ্ঠানটির শরীরে পুনর্বার রক্ত সঞ্চার করা যায়। জানতাম
প্রতিষ্ঠান বাঁচলে সায়নও বাঁচবে। সেখানে কাজ করতে গিয়ে মনে হলো গোটা ব্যাপারটা আরও জটিল। হঠাৎ সায়নের জীবনে এক দুর্ঘটনা ঘটে যাওয়ায় তার অফিসের লোকজন বিভ্রান্ত। তার মধ্যে কোনো কোনো অফিসার বা স্টাফদের ব্যবহার বেশ রহস্যময়। কেবলই মনে হচ্ছিল প্ল্যান্ট বাস্ট করা কিংবা গুরুত্বপূর্ণ চিঠিটা ডিসপ্যাচ না হওয়া পুরোপুরি স্যাবোটাজ। আর এই ব্যাপারে প্রথমেই আমার সন্দেহ গিয়ে পড়ে প্যারাডাইসের প্রোডাকশন ম্যানেজার কৌশিক দত্তের ওপর। কৌশিক দত্ত অনেকদিন ধরেই প্রোডাকশনের ব্যাপারে কেমন যেন গা ছাড়া ভাব দেখাচ্ছিলেন। ফ্যাক্টরিতে এত বড় একটা বিস্ফোরণ ঘটার পরও কোনো ভাবান্তর নেই। উপরন্তু শোনা যাচ্ছিল এখানে চাকরি করে কোনো জব স্যাটিসফ্যাকশন নেই, এই অজুহাতে তিনি চাকরি ছেড়ে দিতে চাইছেন। নিজের তৈরি কয়েকটা নতুন ফর্মুলা দিয়ে সাবান তৈরি করার জন্য অনুরোধও জানাচ্ছিলেন সায়নকে। এরই মধ্যে রবার্ট ওনিলের মুখে জানতে পারলাম যে রাতে ঐন্দ্রিলা খুন হয় সেই রাতে কেউ ঢুকেছিল সায়নের ল্যাবরেটরি রুমে। সেখানে লণ্ডভণ্ড করেছে তার গবেষণার সমস্ত কাগজপত্র। কিছু কাগজপত্র খোয়াও গেছে। এই গুরুত্বপূর্ণ ক্লুটি রহস্যের কিনারা করার পক্ষে খুবই প্রয়োজনে লেগেছে পরবর্তী সময়। কিন্তু তখনও মনে হচ্ছিল হয়তো কৌশিক দত্তই চেয়েছিলেন মাইক্রোসিস্টেম ডিটারজেন্ট পাউডারের মূল্যবান ফর্মুলা নষ্ট করে ফেলতে। সে কাজে ব্যর্থ হওয়ায় বাস্ট করিয়ে দিয়েছেন প্ল্যান্ট। তার সহযোগী হিসেবে মধুমন্তী রায় মজুমদারের নাম বারবার হচ্ছিল। মধুমন্তীর আচার আচরণ যেন খুবই রহস্যময়। ডিভোর্সি বলে আগে বরাবর বিষণ্ণ থাকতেন অফিসে। ঐন্দ্রিলার মৃত্যুর পর হঠাৎ অতিরিক্ত উচ্ছল হয়ে মেলামেশা করতে শুরু করলেন কৌশিক দত্তের সঙ্গে। এদিকে সায়নের কাছে অতিরিক্ত প্রগল্ভতা দেখাতে শুরু করলেন। সব মিলিয়ে তার পরিবর্তন বেশ চোখে পড়ার মতো। ঠিক এই সময় খাটের নিচে একটা বেগুনি পাথর খুঁজে পাওয়ার পর মধুমন্তীর ওপর আমার সন্দেহ তীব্র হয়ে দেখা দিল। প্রথমত, তার সঙ্গে কৌশিক দত্তের ঘনিষ্ঠতা। দ্বিতীয়ত, তার সিগারেট খাওয়ার অভ্যাস। তৃতীয়ত, তার কানের দুলে বেগুনি রঙের পাথর। কৌশিক দত্ত প্যারাডাইস ছেড়ে লাইম ইন্ডিয়ায় চলে যেতে সেই সন্দেহ দৃঢ় হলো আরও। একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল, যদি প্যারাডাইস প্রোডাক্টসের ক্ষতি করা যায় তাহলে সবচেয়ে লাইম ইন্ডিয়ারই লাভ। লাইম ইন্ডিয়া তখন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যাতে প্যারাডাইস প্রোডাক্টসের গুডউইল আর ফিরে না আসে। লাইম ইন্ডিয়ার চেয়ারম্যান হেমজ্যোতি সিংহ রায় তখন পাগলের মতো চেষ্টা করছেন যাতে সায়ন চৌধুরী জীবনের দুর্ঘটনাকে জড়িয়ে দেওয়া যায় প্যারাডাইস প্রোডাক্টসের গুডউইলের সঙ্গে। কাগজে বিজ্ঞাপন দিয়েও তারা সে চেষ্টা করলেন। কাগজের রিপোর্টারদের নানান তথ্য জোগাড় দিয়ে মিথ্যে গল্পও ছাপালেন অনেক। তাদের সেই প্রচেষ্টা সফলও হলো আংশিক। প্যারাডাইস প্রোডাক্টসের সেল ফল করে গেল হু হু করে। সেই সময় দুটো সম্ভাবনার কথা মনে হলো। এক, হয় কৌশিক দত্ত লাইম ইন্ডিয়ার সঙ্গে যোগসাজশ করে ডোবাতে চাইছেন সায়ন চৌধুরীকে। দুই, লাইম ইন্ডিয়ায় চাইছে প্যারাডাইস প্রোডাক্টস ধ্বংস হয়ে যাক, তা যে কোনোভাবেই হোক। প্রথমে শুরু করলাম কৌশিক দত্ত আর মধুমন্তী রায় মজুমদারের ওপর নজরদারি। কাজের ছলছুতোয় তাদের চেম্বারে ঢুকে পড়তে লাগলাম সময়ে অসময়ে। বুঝতে পারলাম কৌশিক দত্ত এই কোম্পানিতে খুবই ফ্রাস্ট্রেটেড। তার ওপর তার সহানুভূতির ঢেউ গিয়ে পড়েছে ডিভোর্সি মধুমন্তীতে। প্রায়শই একই ঘরে সিগারেট খেতে খেতে দুজনে কি যেন ফিসফিস করে সারাক্ষণ। মধুমন্তী সায়নেরও ঘনিষ্ঠ হয়ে উঠতে চেষ্টা করেছিল বোধহয় এই কারণে যে সায়ন তাদের এই ষড়যন্ত্রের কথা কতখানি বুঝতে পেরেছে তা যাচাই করতে। আমার তখন দ্বিতীয় ভাবনা, লাইম ইন্ডিয়ার কেউ সায়নের বিরুদ্ধে এত সব চক্রান্ত করে চলেছে কিনা। এই কথা ঠিক যে কয়েক বছরের মধ্যেই প্যারাডাইস প্রোডাক্টস উঠে গিয়েছিল সাফল্যের চূড়ায়। তার ফলে বহুদিনের পুরনো প্রতিষ্ঠান লাইম ইন্ডিয়ার তখন নাভির শ্বাস উঠেছে। লাইম ইন্ডিয়ার কর্তৃপক্ষ বহু চেষ্টা করেও যেমন ব্যর্থ হলেন প্যারাডাইসের উন্নতি ঠেকাতে, তেমনই অপরাগ হলেন নিজের কোম্পানির পতন রোধ করতে। তাতে কোম্পানির চেয়ারম্যান উত্তরোত্তর নিষ্ঠুর হয়ে উঠতে থাকলেন তার অফিসারদের ওপর। যে কোনো অফিসারকে যখন তখন ধরিয়ে দিতে পারেন ডিসচার্জ লেটার। অতএব লাইম ইন্ডিয়ার কেউ নিশ্চয়ই। লাইম ইন্ডিয়া সে সময় যে মারাত্মক বিজ্ঞাপনগুলো কাগজে প্রকাশ করে চলেছিল প্যারাডাইস প্রোডাক্টসের বিরুদ্ধে, সেইগুলোই হঠাৎ চমক লাগিয়ে দেয় আমাকে।
খোঁজ নিয়ে জানতে পারি লাইম ইন্ডিয়ার বিজ্ঞাপন দফতর যিনি দেখাশোনা করেন তিনি রৌনক মুখার্জি। তিনি ঐন্দ্রিলাকে একসময় ফরাসি ভাষা শেখাতেন। ঐন্দ্রিলা প্রেমেও পড়েছিল তার, এমনকি বিয়ের পরও তার সঙ্গে যোগাযোগ রেখে চলছিল সে। ঐন্দ্রিলার ডায়েরিতে লেখা আছে তিনি ঐন্দ্রিলার কাছে এসেছিলেন এক বর্ষণ মুখর দুপুরে। শুধু তাই নয়, ঐন্দ্রিলা তার কাছে সমর্পণ করেছিল নিজেকে। সেই রৌনক মুখার্জি ঘটনাক্রমে এসে হাজির হয়েছিলেন 5ই এপ্রিল সন্ধ্যের কিছুটা পর ঐন্দ্রিলার কাছে তারই ফোন পেয়ে। আষাঢ়ের সেই তৃতীয় দিবসে এক দুরন্ত ভালোবাসার পর দুজনের মধ্যে কি টানাপোড়েন হয়েছিল তা জানতে পারিনি, কিন্তু তাদের সেই অবৈধ চূড়ান্ত প্রেমের পরিণতিতে এহেন কোনো হত্যাকাণ্ড হওয়া সম্ভব কিনা সেটা আমার ভাবনায় ছিল। ঐন্দ্রিলার ডায়েরি পড়ে বুঝতে পারি সায়নের সঙ্গে বিয়ে হওয়ায় একটুও অসুখী হয়নি সে। বস্তুত সায়নের মতো পুরুষের স্ত্রী হওয়াটা তার কাছে গৌরবেরই ঘটনা ছিল। তবু মেয়েরা তাদের জীবনের প্রথম প্রেম বোধহয় সারা জীবনই মনে রাখে। সেই ভালোবাসার স্মৃতি তাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় গোটা জীবন। তবে আরও সে অস্থির হয়ে পড়েছিল রৌনকের কাছ থেকে সাড়া না পাওয়ায়। রৌনক যে তাকে ভালো না বেশি ঋতবৃতাকে নিয়ে সুখী হয়েছিল তা ঐন্দ্রিলা তার বিয়ের পরও ভুলতে পারেনি। ডায়েরিটা পড়ে আমার মনে হয়েছিল হয়তো এমনও হতে পারে রৌনক বাধ্য হয়েছিল ঐন্দ্রিলাকে সরিয়ে ফেলতে। হয়তো ঐন্দ্রিলা তার উপর এমন চাপ সৃষ্টি করেছিল যে রৌনক তার পারিবারিক জীবন যাতে ব্যাহত না হয় সেই জন্যেই খুন করে ঐন্দ্রিলাকে। তাছাড়া সেই রাতে সায়নের অনুপস্থিতিতে একমাত্র রৌনকের পক্ষেই সম্ভব ছিল ঐন্দ্রিলার ফ্ল্যাটে ঢোকা। রৌনক ছাড়া লাইম ইন্ডিয়ার আরও একজন লোক, তাতে সুপারভাইজার লোটন আমার সন্দেহের তালিকায় হঠাৎ ঢুকে এলো যেদিন জানতে পারলাম সে প্রায় চলে আসে প্যারাডাইসের অফিসে। ঘন্টার পর ঘন্টা বসে থাকে কালীজীবন বাবুর পাশে। বিশেষ করে যেদিন প্যারাডাইসের ফ্যাক্টরির প্ল্যান্ট বাস্ট করে সেদিন লোটন কালীজীবন বাবুকে সঙ্গে নিয়ে রাতে টেলিফোন করতে গিয়েছিল ফ্যাক্টরিতে। তখনই মনে হলো লোটনের ভূমিকায় এই রহস্যের কিনারার পক্ষে একটি গুরুত্বপূর্ণ ক্লু। কিন্তু পরে তার চেয়েও গুরুত্বপূর্ণ মনে হয়েছিল লোটনের খুন হয়ে যাওয়াটা। মিস্টার সান্যাল, আপনি যে বলেছিলেন এর পেছনে সায়ন চৌধুরীর হাত আছে, সেই বিষয়টি আমার রক্তকে হঠাৎ নীল করে দিয়ে গেল। আমার অজান্তেই সায়নের ওপর দ্বিতীয়বার সন্দেহ পড়ল সেদিন। হঠাৎই মনে হলো কি ব্যাপার, সায়ন এত বড় একটা ঘটনা আমাকে গোপন করে এত ভোরে উঠে ফ্যাক্টরিতে চলে গেল কেন? আর গেলই যদি ফিরে এলো দারুণ ঝড় বিধ্বস্ত অবস্থায়। আরও আশ্চর্য এই যে যারা ঘেরাও করেছিল তাদের চাপে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং লোটনের ভাইকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে এলো। ব্যাপারটা আমাকে অবাক করলো এই জন্য যে নিরপরাধ লোক পুলিশের উপস্থিতিতে শুধু খুনের মামলায় জড়াবার ভয়ে এতগুলো টাকা দিতে রাজি হয়ে গেল। তাহলে কি লোটনের খুনের ব্যাপারে তার কোনো ভূমিকা আছে? এই সময় একদিন সায়ন আমাকে সাবধান করে দিয়ে বলল, শখের গোয়েন্দাগিরি করতে গিয়ে কিন্তু বড় বিপদে পড়ে যাবে গার্গী। কথাটা কেন যেন ভালো লাগলো না আমার। হঠাৎ মনে হলো পরপর এমন সব প্রমাণ হাতে আসছে যাতে সন্দেহের তীর ক্রমাগত ঘুরে যাচ্ছে সায়নের দিকে। সায়ন ধরা পড়ে যাবে এই ভয়ে কি আমার এই গোয়েন্দাগিরি পছন্দ করছে না? তারপর আরও ভয় পেয়ে গেলাম সেদিন রৌনক মুখার্জির কথায়। রৌনক 5ই এপ্রিল সন্ধ্যের পর ব্লু ওয়ান্ডারের গেটে এসে দেখেছিলেন তার ঠিক আগেই একজন পুরুষ উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে। ঐন্দ্রিলার ফ্ল্যাটে গিয়ে বেল বাজালেন। ঐন্দ্রিলা দরজা খুলতেই তার কাছে কিছু একটা অনুনয় করলেন, কিন্তু ঐন্দ্রিলা ফিরিয়ে দিতে চাইছিল তাকে। আবার একটু পরেই তাকে নিয়ে ঢুকে গেল ফ্ল্যাটের ভেতর। নিশ্চয়ই দেরি করে ফিরেছে বলে ঐন্দ্রিলার সঙ্গে ঝগড়া হয়েছিল সায়নের। পরে সেই ঝগড়ার পরিণতিতেই রৌনক তার মুখে দাড়ি দেখেছিলেন, কিন্তু কি রঙের দাড়ি, সোনালি না ধূসর, সিঁড়ির ওপরটা অন্ধকার ছিল বলে দেখতে পাননি। সোনালি হলে হিমন, ধূসর হলে রবার্ট। কিন্তু পরে মনে হলো যদি অন্ধকারে রৌনক ভুল দেখে থাকেন, হয়তো লোকটার মুখে আদেও দাড়ি ছিল না, অন্ধকারে ছায়া পড়ে ওই রকম মনে হচ্ছিল তার। তাহলে হয়তো সায়নই। সত্যি বলতে কি মিস্টার সান্যাল, তারপর কয়েকদিন সায়নের পাশে শুয়েও চোখে ঘুম আসেনি আমার। মনে হলো আপনি যা সন্দেহ করছেন হয়তো সবটাই ঠিক।
আলো বসির বলা সমস্ত কাহিনীটাই আসলে বানানো গল্প। হয়তো হিমনের অন্তর্ধান, লোটন খুন, এমনকি প্ল্যান্ট বাস্ট করানো, চিঠি ডিসপ্যাচ না হওয়া, সবই ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছে সায়ন। হয়তো শেষ মুহূর্তে সে জানতে পেরে গিয়েছিল রৌনকের সঙ্গে ঐন্দ্রিলার অবৈধ সম্পর্কের কথা। তার জেরেই ঈর্ষায় ক্রোধে অন্ধ হয়ে, যাই হোক, একদিন ফুটুসের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় একটা স্পেশাল বাস ধরে ফিরছিলাম বাড়ির দিকে। বাসে হিমনকে দেখতে পাওয়াটাই এই রহস্যের জট খোলার প্রথম টার্নিং পয়েন্ট। মনে হলো হিমন গোটা বিষয়টা জানলেও জানতে পারে। তার পিছু পিছু অনুসরণ করে গিয়ে পৌঁছলাম পার্ক স্ট্রিটের সেই রেস্তোরাঁয়, দি আইডিয়াল নেস্টে। তার ভেতরে ঢুকে আবিষ্কার করলাম পৃথিবীর নবম আশ্চর্য, সেই নর্তকী মিস লিজাকে। কিছুক্ষণ তাকে খুঁটিয়ে দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আরে, এ তো আমাদের দিয়ার মতনই দেখতে। দিয়াই কি নাচে নাকি এইভাবে ছদ্মবেশে, নাম বদলে? তখনও ভাবতে পারিনি যে দিয়া ব্লু ওয়ান্ডারে আসে বিষণ্ণতার প্রতীক হয়ে, সেই আসলে ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ডের একজন মুখী রানী। দিয়াকে অনেকদিন ধরেই সন্দেহ করতে শুরু করেছিলাম, কিন্তু এভাবে তাকে আবিষ্কার করতেই আমার তদন্তের ধারাই বদলে গেল। জানতে পেরেছিলাম তার একজন পুরুষ সঙ্গী আছে। সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল দিয়াও তার পুরুষ সহচর কিভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল এত সব ঘটনা ও দুর্ঘটনার। সেই কাহিনী এবার বলি। সায়ন চৌধুরীর ফ্ল্যাটের বিশাল ড্রয়িং রুমে বসে গার্গী প্রায় পাকা গোয়েন্দার মতো বলে চলেছিল তার এই কদিনের শিহরণ জাগানো অভিজ্ঞতা। বাইরে কলকাতায় তখন রাত্রির শেষ প্রহর, চারপাশে ঘুটঘুটটি নিশ্রুতি। ঘরের ভেতরে দেবাদ্রি সান্যাল ও তার পুলিশ বাহিনী অবাক হয়ে শুনে যাচ্ছেন গার্গীর তীক্ষ্ণ বিশ্লেষণ ও উপসংহারে পৌঁছানোর পর্যায়গুলি। আসলে এই মিস্টার সান্যাল, প্রথম থেকেই হিমনকে কেন যেন আমার সন্দেহ হতো। মনে হয়েছিল এই জটিল রহস্যের ভেতরে এক জটিলতর চরিত্র। আশৈশব তার মা চন্দ্রাদেবী তার উপর এমনভাবে ডমিনেট করে এসেছিলেন যে একেবারেই পঙ্গু হয়ে গিয়েছিল হিমনের স্বাভাবিক ব্যক্তিত্ব। তার উপস্থিতিকে পাত্তা না দিয়ে তার সঙ্গে সবসময় ধমক দিয়ে কথা বলে, তার উপর সারাক্ষণ আদেশ চাপিয়ে দিয়ে কখনোই তাকে পূর্ণ মানুষ বলে ভাবতে দেওয়া হয়নি। বাইরের মানুষ দেখলেই তাই ভয়ে কুঁকড়ে থাকে সে। কারো মুখোমুখি হলেই চেষ্টা করে পিছু হটে পালিয়ে যাবার। তার চাউনি, ব্যবহার, জীবনযাপন সবই কেমন যেন অস্বাভাবিক, অথর্বের মতো। এহেন প্রায় পঙ্গু যুবকের সঙ্গে দিয়ার বিয়ে হলো কি করে, সেই প্রশ্নটাই আমাকে ভাবিয়ে তুলেছিল ক্রমশ। প্রথম দিকে দিয়ার জন্য আমার মনে জেগেছিল এক প্রবল সহানুভূতি। হিমনকে নিয়ে যা যা বলেছিল সেসব শোনার পর মনে হয়েছিল সত্যিই দুর্ভাগ্য বেচারির। নইলে এরকম স্মার্ট সুন্দরী মেয়ের এমন পঙ্গু স্বামী হয়। একদিন শুনলাম ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে দিয়া। মনে মনে ভেবেছিলাম ঠিকই করেছে, না করেই বা উপায় কি। কিন্তু তারপরেও লক্ষ্য করি এই বাড়িতে এসে প্রায়ই আসে। দিনের বেলা অনেকখানি করে সময় কাটায়, কিন্তু রাতে কখনোই থাকে না। বিকেল বা সন্ধ্যের পরেই চলে যায়। দিয়া আমাকে বলেছিল রাতের বেলা এই বাড়িতে থাকা যায় না, তার ভয় করে। কিন্তু আমার মনে তখন একটাই প্রশ্ন, ডিভোর্সের নোটিশ যদি দিয়েই থাকবে তাহলে এ বাড়িতে তার এত যাওয়া আসা কিসের দরকার? এরকমও নয় যে সে হিমনের টানেই এই বাড়িতে আসে, অন্য কোনো আকর্ষণও তার নেই। এখানে চন্দ্রাদেবীর জন্য আসার কথা তো ভাবাই যায় না। তাহলে তখন থেকেই আমার সন্দেহ দিয়ার ওপর। এই বাড়িতে দুঃখী দুঃখী মুখ করে থাকে, ওটাই ছিল তার ছদ্মবেশ। অতএব আমি সহানুভূতি দেখানোর ছুতোয় তার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি। গাড়িতে লিফট দেওয়ার ভান করে একদিন প্রায় জোর করেই গেলাম ওর বাড়িতে। দেখলাম তার জীবনযাপন একেবারে অন্য ধরনের। তার বাড়িতে অন্য পুরুষের যাওয়া আসা, তার অ্যাস্ট্রের ভেতর ছাই, আধপোড়া সিগারেটের টুকরো। তাহলে নিশ্চয়ই কেউ আসে তার ঘরে, কিন্তু কে আসে? হঠাৎ এক লহমায় মনে হলো, আচ্ছা, দিয়া নিজেও সিগারেট খায় না তো। সঙ্গে সঙ্গে দিয়া সম্পর্কে আরও তন্ন তন্ন করে খোঁজ নিতে শুরু করি। তার জীবনযাপন, যাওয়া আসা, রাত্রিবাস, এইসব। আর সুযোগও ঘটে গেল আচমকা। মিন্টো পার্কের কাছে তার সঙ্গে একজন পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখি একদিন বিকেলে।
দুজনে কিছুক্ষণ সলা পরামর্শ করে একসঙ্গে ট্যাক্সিতে উঠতেই তাদের পিছু পিছু অনুসরণ করে গেলাম বালিগঞ্জ সার্কুলার রোডের এক রেস্তোরাঁয়। সেখানে তাদের কথাবার্তার ধরনে, আলোচনার বিষয়বস্তুতে আমি আশ্চর্য স্তম্ভিত হয়ে গেলাম। ঠিক এর পরে হিমনের সঙ্গে বাসে দেখা হতে তাকে অনুসরণ করে পৌঁছে গেলাম দি আইডিয়াল নেস্টে। সেটা আসলে একটা নাইট ক্লাবই। চরম ঝুঁকি নিয়েছিলাম। সেদিন হয়তো খুনই হয়ে যেতে হতো সেখানে। নেহাত কপাল জোরে বেঁচে ফিরেছিলাম। সেখানেই দেখে ফেললাম মিস লিজাকে। তাহলে দিয়াই রোজ সন্ধ্যের পর এইবারে নাচে এই রকম অশ্লীল ভঙ্গিতে? অনেক রাত পর্যন্ত তাকে কাটাতে হয় এখানে। সেই জন্যেই রোজ সন্ধ্যে তাকে বেরিয়ে আসতে হয় ব্লু ওয়ান্ডার থেকে। সেদিন সন্ধ্যায় মিস লিজার গলায় পপ সং শুনে আমার আর এক দফা চমকে ওঠার পালা। যে পপ সং রবার্ট ওনিল গেয়ে থাকেন, সে গান হঠাৎ মিস লিজার গলায় কেন? খোঁজখবর নিয়ে জেনে ফেললাম হিমনের সঙ্গে দিয়ার বিবাহের পূর্ব ইতিহাস। দিয়া তার কৈশোরে পপ সঙ্গের তালিম নিত রবার্ট ওনিলের কাছে। 2-4টে ফাংশনে পপ সং গিয়ে হাততালিও কুড়িয়েছিল তখন। তেমন অবস্থাপন্ন ঘরের মেয়ে ছিল না দিয়া, কিন্তু হাই সোসাইটিতে তার কিছু বন্ধুবান্ধব থাকায় সে দ্রুত পরিচিত হয়ে উঠতে চাইছিল একজন মড গার্ল হিসেবে। ঠিক সেই সময় চন্দ্রাদেবী রবার্টের ওপর চাপ দিচ্ছিলেন হিমনের জন্য একটা ভালো পাত্রী খুঁজে দিতে। হিমনের ব্যাপারে রবার্টেরও ছিল এক অন্য দুর্বলতা। তিনিও চাইছিলেন হিমনকে সমাজে যথোপযুক্ত প্রতিষ্ঠা দিতে। অতএব দিয়ার কথা সেই মুহূর্তে তার মনে পড়ল। ব্লু ওয়ান্ডারের খ্যাতি, চন্দ্রাদেবীর ব্যাপক পরিচিতি, সেই সঙ্গে হিমনের দাদা সায়নের মেধা ও প্রতিষ্ঠা দেখে দিয়া ধারণা করেছিল হিমনও নিশ্চয়ই পাত্র হিসেবে তার উপযুক্তই হবে। সব মড গার্লদের মতো দিয়ারও উচ্চাকাঙ্ক্ষা ছিল অপরিসীম। তার স্বামী হবে সোসাইটির গণ্যমান্য কেউ, তার শ্বশুরকুল হবে অভিজাত, অর্থের কোনো অভাবই থাকবে না তাদের। সেই সঙ্গে গাড়ি বাড়ি ইত্যাদি যাবতীয় স্টেটাস সহ ঈর্ষণীয় হয়ে উঠবে সমাজের অন্য পরিবারের চোখে। কিন্তু বিয়ের পরই দিয়া বুঝতে পারল তার জীবনের চরম ভুলটি সংঘটিত হয়ে গেছে সামান্য অসাবধানতায়। হিমন একজন ব্যক্তিত্বহীন নির্জীব পুরুষ, মায়ের কথায় উঠে বসে। নিজস্ব কোনো বক্তব্য নেই এই বাড়িতে। এহেন স্বামীর সঙ্গে এক দণ্ডও বাস করা যায় না। ক্রমে দিয়ার মনে জড়ো হলো এক চরম ফ্রাস্ট্রেশন। পাশের ফ্ল্যাটের আরেক বউ ঐন্দ্রিলা পরমা সুন্দরী। তার স্বামী কলকাতার সফলতম যুবকদের অন্যতম। তার ফ্যাক্টরি তখন ফ্লারিশ করছে হু হু করে। তার খ্যাতি ছড়িয়ে পড়ছে কলকাতায়, কলকাতা থেকে সারা রাজ্যে, রাজ্যের বাইরেও। তার ঘরে ঐন্দ্রিলা বাস করে রাজেন্দ্র রানীর মতো। সেই ঐন্দ্রিলার পাশে দিয়ার ভূমিকা নিতান্তই ভিখিরির। সে রিক্ত, নিঃস্ব, কপটদক্ষহীন। হিমন একটা সংস্থায় চাকরি করে বটে, কিন্তু তার সব মাইনেটাই তুলে দিতে হয় তার মা চন্দ্রাদেবীর হাতে। চন্দ্রাদেবী প্রতিদিন হিসাব করে পথখরচা দেন হিমনকে, যাতে হিমন কোনো রকম বাজে খরচ না করতে পারে। ফলে দিয়ার অবস্থা তখন করুণা করার মতো। ইচ্ছে মতো টাকা ওড়ানোর কথা তো দূরের ব্যাপার, হিমনের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গেলেও মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে টাকা নিয়ে তবেই যেতে হয়। সমস্ত ব্যাপারটা হৃদয়ঙ্গম করে দিয়া প্রায় উন্মাদ হয়ে গেল। তখন তার একটাই ভাবনা, এই পরিবেশ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। কিন্তু নিজের বাড়িতে ফিরে গেলেও সেটা যেমন হাস্যকর হবে, তেমন তার সম্মানের পক্ষেও অবমাননাকর। অতএব সে চাকরির সন্ধানে বেরোতে শুরু করলো রোজ। আর পেরো, তবে ভদ্রস্থ কোনো চাকরি নয়, বেল ক্লাবে পপ সং গায়িকার কাজ। নাচও জানত দিয়া। ফলে প্রতিদিন সন্ধ্যের পর তাকে ব্যস্ত হতে হতো সেখানে। তার তখন প্রচুর টাকা চাই, আর টাকার সন্ধানও পেলে সে আচমকা। এইসব নাইট ক্লাবে আন্ডারগ্রাউন্ড মাফিয়ারা যাতায়াত করে নিয়মিত। তাদের সঙ্গে দিয়ার যোগাযোগ হয়ে গেল। টাকার খিদে এসে জড়িত হয়ে পড়ল ড্রাগ চোরাচালানকারীদের সঙ্গে। তাতে অনেক টাকাও জমিয়ে ফেলল সে দ্রুত। কিন্তু সোসাইটিতে স্ট্যাটাসের কোনো উন্নতি হলো না। সেও এঞ্জেলার মতো কোনো সফল পুরুষের ঘরণই হতে চায়। এমন একটি মুহূর্তে তার সঙ্গে একদিন বেল ক্লাবে দেখা হয়ে গেল রাহুল রায়ের। টেবিলে তখন ড্রিঙ্কস নিয়ে বসে মিস বেবির নাচ দেখছিল রাহুল রায়। হঠাৎ মনে হলো মেয়েটি তার চেনা। নাচ শেষ হতে দিয়ার সঙ্গে পুনর্মিলন হলো রাহুল রায়ের।
অনেককাল আগে তারা পরস্পরকে চিনত, হয়তো কিছুটা ঘনিষ্ঠ। তারপর মাঝে বহু কাল দেখা হয়নি। হঠাৎ আবার দেখা হতে দিয়া উচ্ছ্বসিত হয়ে উঠল। রাহুল রায় তখন খুবই ঝামেলার মধ্যে আছে লাইম ইন্ডিয়ায়। তাদের প্রতিদ্বন্দ্বী কনসার্ন প্যারাডাইজ প্রোডাক্টস তখন নতুন নতুন সাবান তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে গৃহস্থকে। তার পাশে লাইম ইন্ডিয়ার কোনো প্রোডাক্টই দাঁড়াতে পারছে না। চেয়ারম্যান হেমজ্যোতি সিংহ রায় কাজের মানুষ, রোজই রক্তচক্ষু দেখাচ্ছেন রাহুল রায়কে। বলছেন, কি মশাই, আমেরিকা কানাডার ডিগ্রি নিয়ে কি সব ভুসিমাল প্রোডাকশন করছেন ফ্যাক্টরিতে? আসলে খবর নিয়ে জেনেছি রাহুল রায় একজন সায়েন্স গ্র্যাজুয়েট মাত্র। প্রথম জীবনে চাকরি শুরু করেছিলেন একটা ছোট্ট সাবান কোম্পানিতে। সেখানে কাজ করতে করতে একদিন সংবাদপত্রের একটি বিজ্ঞাপন চোখে পড়ে। লাইম ইন্ডিয়া নামের এক কোম্পানিতে প্রোডাকশন ম্যানেজার চাই। বিজ্ঞাপনটি দেখে ভুরুতে কোচ পড়ল রাহুল রায়ের। তিনি ততদিনে এখানে ওখানে ঘোরাঘুরি করে জোগাড় করে ফেলেছেন কয়েকটা জাল সার্টিফিকেট, তার মধ্যে আমেরিকা কানাডার সার্টিফিকেটও। কলকাতায় বসে এ ধরনের সার্টিফিকেট জোগাড় করা আজকাল কোনো বিস্ময়কর ঘটনা নয়। কিছু ভুয়ো প্রতিষ্ঠানকে টাকা পয়সা দিলেই তারা সবই এনে দেবে অল্প কমাসের মধ্যে। এমনই কিছু ভুয়ো সার্টিফিকেটের বিনিময়ে রাহুল রায় জোগাড় করে ফেললেন লাইম ইন্ডিয়ার প্রোডাকশন ম্যানেজারের পদ। লাইম ইন্ডিয়া তখন তাদের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর প্রাণকৃষ্ণ পাটব্যালের চেষ্টায় কিছু সুনাম অর্জন করেছে। তাদের প্রোডাকশনের বিক্রিও বেশ, কিন্তু রাহুল রায় এসে সেই সুনাম আর বজায় রাখতে পারলেন না। উপরন্তু নতুন প্রোডাকশনে সেল পড়ে যেতে লাগলো দিন দিন। তার উপর কলকাতার বুকের ওপর এক নতুন কনসার্ন প্যারাডাইজ প্রোডাক্টসের আকস্মিক উত্থানে রাহুল রায়ের অবস্থা আরও কোণঠাসা হয়ে পড়ল। তখন যে কোনো মুহূর্তেই চাকরি যাবে তার, আর চাকরি গেলেই তার সংসার একেবারে অকুল পাথারে। ঠিক এই রকম মুহূর্তে বেল ক্লাবে দিয়ার সঙ্গে দেখা হতেই রাহুল রায় খুঁজে পেলেন খড়কুটো। দ্রুত নিবিড় ঘনিষ্ঠতা হলো দুজনের মধ্যে। দুজনেই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু একজনের চাকরি তখন টলমল, অন্যজনের স্বামী পঙ্গু, অকর্মণ্য, অপদার্থ। দিয়ারও মনে হলো রাহুল রায়ের মাধ্যমেই সে পূরণ করতে পারবে তার অপরিসীম উচ্চাকাঙ্ক্ষা। সেই তখন রাহুল রায়কে বোঝালো তারাও তো সায়ন চৌধুরীর মতো নতুন একটা কোম্পানি খুলতে পারে। রাহুল রায়ও তাই চাইল, কিন্তু ব্যবসা শুরু করার প্রথমে এই অন্তরায় ছিল টাকা, আর দ্বিতীয় বাধা তার তৈরি নিম্নমানের প্রোডাক্ট। দিয়ার হাতে তখন টাকার অভাব নেই, কিন্তু ভালো প্রোডাক্ট তৈরির কাজে সে আর কিভাবে সাহায্য করবে? অতএব লাইম ইন্ডিয়ায় থাকাকালীন যে সমস্যা ছিল রাহুল রায়ের, নতুন কোম্পানি খুললেও তো তা দূর হবে না। নিজের মেধার দৌড় কত দূর তা তো তার জানাই ছিল, কিন্তু এতদিন কাজ করার অভিজ্ঞতা থেকে সে জানে অন্যের তৈরি উপযুক্ত ফর্মুলা পেলে ভালো প্রোডাক্ট তৈরি করার এলেম আছে তার। ঠিক সেই সময় সায়ন চৌধুরী তার নিজস্ব ফর্মুলায় মাইক্রোসিস্টেম ডিটারজেন্ট পাউডার তৈরি করবে বলে প্রস্তুত হচ্ছে। রাহুল রায় জানত এই ফর্মুলাটির অভিনবত্ব। একবার এই প্রোডাক্ট বাজারে এনে ফেললে তা হু হু করে ধরে নেবে অল ইন্ডিয়া মার্কেট। অতএব রাহুল রায় দিয়াকে জানালো এই ফর্মুলাটি যদি সে জোগাড় করে দিতে পারে একমাত্র তাহলেই তাদের কোম্পানি দাঁড়িয়ে যাবে রাতারাতি। দিয়া বলল সে যথাসাধ্য চেষ্টা করবে এ ব্যাপারে। অতএব হিমনের সঙ্গে বনিবনা না হলেও ব্লু ওয়ান্ডার ত্যাগ করে চলে আসতে পারল না দিয়া। এদিকে বেল ক্লাবের ডিউটিতে তাকে হাজির হতে হয় সন্ধ্যের মধ্যে। সেখানে প্রায় এত রাত হয়ে যায় যে অত রাতে ব্লু ওয়ান্ডারে ফেরাটা লোকচক্ষে বেমানান। বাধ্য হয়ে তাকে একটা ফ্ল্যাট ভাড়া নিতে হলো যাদবপুরে। রাহুল রায় প্রায়ই আসত সেখানে, হয়তো রাতও কাটাতো কখনো কখনো। দিয়া তখন দিনের বেলায় ব্লু ওয়ান্ডারে এসে ভাব পাতাতে শুরু করেছে ঐন্দ্রিলার সঙ্গে। তার দুঃখের কাহিনী শোনায় ইনিয়ে বিনিয়ে, যাতে ঐন্দ্রিলার সহানুভূতি আদায় করতে পারে। তারই মধ্যে চেষ্টা করে কি করে সায়নের ল্যাবরেটরি রুমে ঢোকা যায়। ভেবেছিল ঐন্দ্রিলার সারল্যের সুযোগ নিয়ে একদিন চুরি করে নিয়ে আসবে সায়নের গবেষণাপত্র, কিন্তু ঐন্দ্রিলার নিজেও কখনো সায়নের ল্যাবরেটরিতে ঢোকেনি। সায়ন বারবার সাবধান করত, দেখো কোনো কাগজপত্র যেন খোয়া না যায়। এই ল্যাবরেটরির মধ্যেই রয়েছে প্যারাডাইসের প্রাণভোমরা। ফলে ঐন্দ্রিলা এড়িয়ে যেতে লাগলো দিয়ার অনুরোধ। তাতে দিয়া প্রাথমিকভাবে ব্যর্থ হলো তার ফর্মুলা সংগ্রহের অভিযানে।
ওদিকে লাইম ইন্ডিয়ার রাহুল রায় যত কোণঠাসা হয়ে পড়ছে, ততই দিয়ার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করলো নতুন ফর্মুলার জন্য। এর মধ্যে বিরাট অঙ্কের টাকা দিয়ে ইস্টার্ন বাইপাসের পাশে কিনে ফেলেছে ফ্যাক্টরি তৈরির জমিও। জমি কেনার ফলে তাদের আকাঙ্ক্ষা তখন আকাশচুম্বী। দিয়ার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি হওয়াতে সে বাধ্য হয়ে ঠিক করল যে করেই হোক ফর্মুলাগুলো নিয়ে আসতে হবে সায়নের ল্যাবরেটরি থেকে। অতএব সে সুযোগ খুঁজতে শুরু করলো সায়নের অনুপস্থিতির। 5 এপ্রিল দুপুরে সে হঠাৎ ব্লু ওয়ান্ডারে এসে জানতে পারল সেদিন ভোরে সায়নের ফেরার কথা থাকলেও ফিরতে পারেনি। ঐন্দ্রিলা তখন পরপর দুরাত একলা থেকে একেবারে অধৈর্য। দিয়ার মনে হলো এই তো সুযোগ। ঐন্দ্রিলাকে জানালো সায়ন যদি রাতে না ফিরে তাহলে সে ঐন্দ্রিলার কাছে থাকবে। ঐন্দ্রিলার সরল বিশ্বাসে দিয়াকে থাকতে দিয়েছিল তার কাছে। তারপর সেই ঘটনাটি ঘটেছিল যা গতকাল আমার ঘরেও ঘটেছে। মাঝরাতে খুটখাট শব্দ শুনে ঐন্দ্রিলার ঘুম ভেঙে যায়। দিয়া তখন ল্যাবরেটরি রুমের দরজা খুলে ভেতর থেকে টেনে বার করছিল গবেষণার কাগজপত্র। তাতে ঐন্দ্রিলাও বাধা দিয়েছিল তৎক্ষণাৎ। শুধু একটাই পার্থক্য, ঐন্দ্রিলা গার্গী নয়, সে নরম স্বভাবের মেয়ে। বেপরোয়া দিয়ার কাছে সে কিছুতেই পেরে ওঠেনি, পারা সম্ভবও নয়, কারণ সে একেবারেই প্রস্তুত ছিল না এই রকম ভয়াবহ কোনো ঘটনার জন্য। ফলে কিছু প্রতিরোধ গড়ে তোলার পর তাকে খুন হতেই হয়। দিয়া অবশ্য ভাবতে পারেনি এত দূর যেতে হবে তাকে, কিন্তু তার এই ভয়ঙ্কর উদ্দেশ্য প্রকাশ হয়ে যাওয়ার পর ঐন্দ্রিলাকে হত্যা করা ছাড়া তার আর উপায়ও ছিল না। গলা টিপে মেরে ফেলার পর সে ভীষণ সন্ত্রস্ত হয়ে পড়েছিল সহসা। অন্তত ঐন্দ্রিলার গলায় তার ফিঙ্গারপ্রিন্ট প্রমাণিত হয়ে যাবে এই আশঙ্কায় তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় ঐন্দ্রিলার মৃতদেহ পুড়িয়ে ফেলবে। কিন্তু এত ঘটনার মধ্যে আসল উদ্দেশ্যটা সফল হয়নি দিয়ার। ঐন্দ্রিলার হত্যার পর যে কাগজগুলো ল্যাবরেটরি রুম থেকে তাড়াহুড়োয় সে বার করে নিয়ে গিয়েছিল, সেগুলো সায়নের গবেষণার কিছু বাতিল লেখাচোখা। তা রাহুল রায়ের কোনো কাজেই লাগেনি। রাহুল রায় সে রাতে বাড়ির বাইরে কোথাও অপেক্ষা করছিল দিয়ার জন্য। এই বীভৎস ঘটনা ঘটে যাওয়ায় সে তৎক্ষণাৎ বিকৃত কণ্ঠস্বরে ফোন করে জানিয়ে দেয় থানায়। বলে সায়ন চৌধুরী ঐন্দ্রিলাকে হত্যা করে পালিয়েছে। দুর্ভাগ্যবশত সায়ন তার একটু পরেই ট্যুর থেকে ফিরে এসে হাজির হয়েছিল বাড়িতে। তাতে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয় তার ওপর, সঙ্গে সঙ্গে গ্রেফতারও করে। কিন্তু হত্যাকারী একটা ক্লু রেখে পালিয়ে গিয়েছিল যাওয়ার আগে। ঐন্দ্রিলার সঙ্গে ধস্তাধস্তির সময় দিয়ার কানের দুল থেকে ছিটকে পড়েছিল একটা বেগুনি রঙের পাথর। আশ্চর্যের কথা এই যে সেই রাতে ঐন্দ্রিলা একাই ছিল তার ফ্ল্যাটে। তাকে খুন করে পুড়িয়ে হত্যাকারী পালিয়ে গেলেও কারো সাধ্য নেই হত্যাকারীকে খুঁজে বার করা। কোনো সাক্ষ্য প্রমাণ তো নেই, ক্লু থাকারও কথা নয়। তবু হত্যা এমনই একটা অপরাধ যেখানে কোনো না কোনো প্রমাণ থেকেই যায়। হয়তো তাই সেই বেগুনি পাথরটিকে কেন্দ্র করে আমাকে শুরু করতে হয় ঐন্দ্রিলার হত্যার তদন্ত। তারপর কি অদ্ভুত, আরও অনেকগুলো ক্লু সামনে এসে গেল। দিয়াকে দ্বিতীয় দিন যখন আমার গাড়িতে তুলেছিলাম লিফট দিতে, বাড়িতে না গিয়ে সে নেমে গিয়েছিল রাসবিহারী এভিনিউয়ের একটা দোকানের সামনে। তাকে নামিয়ে দেওয়ার একটু পরেই তার খোঁজে পুনর্বার ফিরে আসি সেইখানে। গাড়িটা একটু দূরে রেখে হেঁটে গিয়েছিলাম দিয়ার সন্ধানে। সেটা একটা স্যাকরার দোকান ছিল বলেই সন্দেহ হয়েছিল সেদিন। দোকানিকে কৌশলে জিজ্ঞাসাবাদ করে জেনে নিয়েছিলাম তার হারানো বেগুনি পাথরটির মতো একটি পাথর এ দোকানে ও দোকানে খুঁজে চলেছে দিয়া। কিন্তু রং মিলছে না। রং মেলে তো কোয়ালিটি মেলে না। তার আগেই একদিন দিয়ার ফ্ল্যাটে গিয়ে দেখেছিলাম তার অ্যাস্ট্রের ভেতরে সিগারেটের পোড়া অবশেষ। যদিও তার মধ্যে লেডিস সিগারেট ছিল না, তবু মনে হচ্ছিল যেসব মহিলা সিগারেট খায় সব সময় যে লেডিস সিগারেটই খাবে তা তো নাও হতে পারে। দিয়ার উপস্থিতির আরও একটি ক্লু হলো হিমন। 5 এপ্রিল সন্ধ্যায় রৌনক মুখার্জি ব্লু ওয়ান্ডারের গেটের কাছে দাঁড়িয়ে দেখেছিলেন আর একজন পুরুষ সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে ঐন্দ্রিলার ফ্ল্যাটে। তিনি চিনতে না পারলেও আমি পরে বুঝতে পেরে যাই সেই হিমন। আগেই বলেছি সে শৈশব থেকেই মানসিকভাবে কিছুটা পঙ্গু। দিয়ার সঙ্গে বিয়ে হওয়ার পর আরও পঙ্গু হয়ে গেল মানসিক যন্ত্রণায়। দিয়া তখন ব্লু ওয়ান্ডার থেকে পালিয়ে যেতে চাইছে।
তার জন্য হিমনকে ইম্পর্টেন্ট প্রতিপন্ন করাই ছিল তার সবচেয়ে জরুরি। তাছাড়া হিমনকে পাকাপাকি ধ্বংস করে দিতে দিয়া তাকে ধরিয়ে দিল ড্রাগের নেশা। নিজে ড্রাগ চোরাচালানকারীদের সঙ্গে যুক্ত থাকায় প্রতিদিন নিয়ম করে হিমনকে ড্রাগ সরবরাহ করা সবচেয়ে সহজ ছিল তার। কখনো ব্লু ওয়ান্ডারে এসে দিয়ে যেত, কখনো হিমন নিজেই চলে যেত দিয়ার নাইট ক্লাবে। হিমনের অস্বাভাবিক চাউনি, তার এলোমেলো হাঁটা, হাতের কাঁপুনি ইত্যাদি দেখে ব্যাপারটা প্রথমেই সন্দেহ হয়েছিল আমার। তারপর যখন শুনলাম নাইট ক্লাবে চেন স্মোকার এক মড বান্ধবী আছে, তখন কৌতূহল উপচে পড়ল আরও। ইম্পর্টেন্ট হিমনের আবার বান্ধবী? তারপর দি আইডিয়াল নেস্টে গিয়ে আবিষ্কার করি মিস লিজা একটা মোড়ক তুলে দিচ্ছে হিমনের হাতে। কিন্তু কি সেই মোড়ক যা হাতে পেতে দারুণ খুশি হয়ে উঠতে পারে হিমন? তখনই বুঝেছিলাম ড্রাগ। আসলে হিমনকে অথর্ব করে তোলার ভীষণ প্রয়োজন হয়ে পড়েছিল শুধু এই কারণে যে সেই রাতে ঐন্দ্রলার ফ্ল্যাটে দিয়ার উপস্থিতির একমাত্র সাক্ষী ছিল হিমন। হিমন সেই রাতে দেখেছিল সে ঐন্দ্রলার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার পর দিয়া উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে ঐন্দ্রলার কাছে থাকবে বলে। অতএব হিমনকে বশীভূত করতে তাকে ড্রাগ দিয়ে আচ্ছন্ন করে রাখা খুবই দরকার। ড্রাগে আসক্ত হওয়ার পর থেকে হিমনের সমস্ত সত্তা বিলীন হয়ে গেল ড্রাগের ভেতর। ড্রাগ না পেলে পাগল হয়ে যেত সে। ড্রাগ না নিলে কি নিদারুণ যন্ত্রণা হয় শরীরে, তা আরও বেশি করে বোঝানোর জন্যই দিয়া কখনো কখনো ইচ্ছে করেই ড্রাগ দেওয়া বন্ধ করে দিত, যাতে দিয়ার ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়তে পারে হিমন। এভাবে পরপর 2-3 দিন ড্রাগ না পাওয়ায় বাধ্য হয়ে সে শরণাপন্ন হয়েছিল ঐন্দ্রিলার। চন্দ্রাদেবী হিমনকে টাকা দেবেন না জানত বলেই বারবার বিরক্ত করত ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলা যে তার ডায়েরিতে লিখেছে ও বারবার চাইতে আসে, কিন্তু রোজ রোজ কী করে ফেরাই তাকে। আমি জানি এটা খুব খারাপ, তা আসলে হিমনকে নিয়ে। শরীর চাইতে যেত না হিমন, তা দরকার ছিল টাকার। ঐন্দ্রিলা অনিচ্ছা সত্ত্বেও টাকা দিত তাকে। 5 এপ্রিল সন্ধ্যের পর অফিস থেকে ফিরে সোজা ঐন্দ্রিলার কাছে টাকা চাইতে গিয়েছিল হিমন। ঐন্দ্রিলাও দেবে না, হিমনও কাকুতি মিনতি করছিল তার কাছে। শেষে বাধ্য হয়ে ফ্ল্যাটের ভেতরে তাকে নিয়ে যায়। হিমনকে বেরোতে না দেখে নানান সন্দেহে দোলাচল হয়ে অবশেষে গেটের কাছে ফিরে গিয়েছিল রৌনকও। সে রাতে ঐন্দ্রিলার হত্যার জন্য দিয়াই যে দায়ী তাও অনুমান করেছিল হিমন। কদিন আগে হিমনকে সিঁড়ির ওপর এক থাপ্পড় কষাতেই ড্রাগ আসক্ত দুর্বল হিমন হুড় হুড় করে সব কথাই বলে দিয়েছিল আমাকে। এত সব ঘটনা জানত বলেই বাইরের লোকের সামনে এত আড়ষ্ট হয়ে থাকত সে। হঠাৎ কাউকে সিঁড়িতে দেখলে পিছু হটে পালিয়ে যেত এক প্রবল আতঙ্কে। ঐন্দ্রিলার মৃত্যুর পর আমি ব্লু ওয়ান্ডারে প্রবেশ করাতেই দিয়া ভয় পেয়ে গেল হঠাৎ। ভাবল সব হয়তো আমি জেনে ফেলব। অতএব একদিন সাবধানও করলো আমাকে, এ বাড়িতে থেকো না, পালিয়ে যাও, নইলে ওরা তোমাকেও খুন করে ফেলবে। ইতিমধ্যে পুলিশ বেল ক্লাবের মিস বেবিকে খোঁজাখুঁজি করতে থাকায় দিয়া ওখানকার কাজ ছেড়ে নতুন কাজ নেয় দি আইডিয়াল নেস্টে। নাম বদলে, ছদ্মবেশ বদলে, সোনালি চুলের উইগ পরে হয়ে ওঠে মিস লিজা। হিমনও বেল ক্লাবে না গিয়ে যেতে শুরু করে দি আইডিয়াল নেস্টে। ড্রাগ মাফিয়ার লোকজনও যুক্ত হয়ে যায় এখানে। তারপর একদিন টাকা পয়সার ভাগাভাগি নিয়ে ঝগড়ার কারণে খুন হয়ে যায় কমলাপতি জৈন নামে এক ব্যবসায়ী। তখনও রাহুল রায়কে আমি ঠিক চিহ্নিত করতে পারিনি। পার্ক স্ট্রিট থানা থেকে মিস লিজার ঠিকানা সংগ্রহ করে ফ্রি স্কুল স্ট্রিটে তাকে খুঁজতে গিয়ে খবর পেয়ে যাই এক আংটি বাবু, তার সঙ্গে লাইম ইন্ডিয়ার একটি ডায়েরিও। লাইম ইন্ডিয়ার কেউ না কেউ এই রহস্যকাণ্ডের সঙ্গে যে যুক্ত তা আমার নজরে এসেছিল আরও 2টো কারণে। 1, বিশ্রী সব বিজ্ঞাপন দিয়ে লাইম ইন্ডিয়া ক্ষতি করতে চাইছিল প্যারাডাইজ প্রোডাক্টসের গুডউইলকে। 2, লোটন নামে লাইম ইন্ডিয়ার এক সুপারভাইজার এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো কালীজীবন বাবুর কাছে। 2টো ঘটনাই আমাকে ভাবতে বাধ্য করেছিল রৌনক মুখার্জির কথা। পরে রৌনক মুখার্জির সঙ্গে আলাপ হওয়ার পর বুঝতে পারি তার মতো সাদাসিধে নরম স্বভাবের প্রেমিক মানুষের পক্ষে মানুষ খুন করা অসম্ভব। তার কাছেই হদিশ পেলাম আংটি বাবুর, যিনি গ্রহ নক্ষত্র নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করেন। পরে রাহুল রায়ের সঙ্গে আলাপ হতে দেখি তার হাতে 4-5টি রত্নখচিত আংটি।
অতএব রাহুল রায়ের সঙ্গে মিস লিজার যে একটা সম্পর্ক আছে সে সম্পর্কে সচেতন হই। ফ্রি স্কুল স্ট্রিটের পতিতালয়ে যাওয়া আসা ছিল তার। এক বৃদ্ধাকে আদর করে মিস লিজা নামে ডাকতেন রাহুল রায়। লোটন তারই লোক। কালীজীবনবাবুর পাড়াতেই বাস করত লোটন। নিতান্তই ভালো মানুষ কালীজীবনবাবুর মাথায় হাত বুলিয়ে সেই প্যারাডাইসের ফ্যাক্টরিতে প্লান্ট বাস্ট করানোর কারিগরি করেছিল সেই রাতে টেলিফোন করার ছুতোয়। কালীজীবনবাবু তা ধরতেও পারেননি। গুরুত্বপূর্ণ চিঠি ডিসপ্যাচ না করানো, ঋষিতা তালুকদারকে আহত করা, এমনকি মোটর সাইকেলে ছুটে এসে অফিসের কাছেই আমাকে আহত করার চেষ্টা সবই লোটন পরপর করে গিয়েছে রাহুল রায়ের নির্দেশে। রাতের বেলা টেলিফোনের ঘর ঘরে গলায় আমাকে শাসিয়েছিল এই লোটনই। এহেন বংশবাদ লোটনকে শেষ পর্যন্ত খুন হতে হলো রাহুল রায়েরই হাতে। কারণ দি আইডিয়াল নেস্টে যে ব্যবসায়ী খুন হয়েছিল টাকা পয়সা নিয়ে বখরার এদিক ওদিক করায়, তাতে রাহুল রায় আর দিয়ার সঙ্গে জড়িয়ে পড়েছিল লোটনও। লোটনই খুন করেছিল ব্যবসায়ীকে, তারপর অতিরিক্ত বখরার জন্য চাপ সৃষ্টি করে রাহুল রায়ের ওপর। হয়তো শাসিয়েও ছিল বেশি টাকা না পেলে এসব ফাঁস করে দেবে পুলিশের কাছে। অতএব রাহুল রায় তাকে খুন করে রেখে এলো প্যারাডাইজ প্রোডাক্টসের ফ্যাক্টরির পেছনে। তাতে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল রাহুল রায়। লোটনও সরে গেল পথ থেকে, আর তার দায়ও চাপল সায়ন চৌধুরীরই কাঁধে। প্যারাডাইসের ট্রাক দুর্ঘটনা, তার ফলে ট্রাক ড্রাইভারদের ধর্মঘট, এগুলো রাহুল রায়েরই কীর্তি কিনা তার প্রমাণ পায়নি। হয়তো দুর্ঘটনাটা এমনই ঘটেছিল যেমন অনেক সময় ঘটে থাকে। ফর্মুলাটা পাওয়ার জন্য রাহুল রায় তখন মরিয়া। লোটনের সাহায্যেই প্যারাডাইসের ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটালো যাতে ডিটারজেন্ট পাউডারের প্রোডাকশন পিছিয়ে যায়। তারপর চেষ্টা করতে লাগলো প্যারাডাইসে যদি একটা চাকরি পায় সে। প্রথমে সায়নের সঙ্গে যোগাযোগ করে, পরে কালীজীবনবাবুকে দিয়ে সুপারিশ করে, শেষে নিজে এসে আমার সঙ্গে দেখা করে চাকরির চেষ্টা করতে লাগলো। কিন্তু আমি তখন তার মধ্যে বিপদের গন্ধ পেয়েছি। মনে হচ্ছিল এখানে ঢুকে কিছু একটা গোলমাল পাকাতে চায় রাহুল রায়। চাকরি না পাওয়ায় সে আবার চাপ দিতে লাগলো দিয়ার ওপর। সেই সঙ্গে অপহরণ করতে হলো হিমনকে। হিমন হয়তো খুনও হতে পারত, কিন্তু সেটা মুলতুবি রেখে তাকে রেখে এলো এক গোপন আস্তানায়। তাকে আরও বেশি করে ড্রাগ দিয়ে ড্রাগজনিত কারণে মৃত্যু ঘটানোই শ্রেয় মনে করে সেদিন মারেনি হিমনকে। পরে হিমন পালিয়ে আসায় তাকে থাপ্পড় মেরে যে 3টি গুরুত্বপূর্ণ ক্লু তার কাছ থেকে পেয়েছিলাম তা হলো: 1, দিয়াই তাকে নিয়মিত ড্রাগ যোগায়। 2, দিয়াই মিস লিজা হয়ে হোটেলে নাচে, যা আমি আগেই অনুমান করেছিলাম। 3, রাহুল রায় তাকে ট্যাক্সিতে করে রেখে এসেছিল এক গোপন আস্তানায়। পরে রাহুল রায় থানায় ফোন করে জানায় সায়ন চৌধুরী ট্যাক্সিতে নিয়ে গিয়েছে হিমনকে। হিমনের ড্রাগ আসক্ত বা তার অন্তর্ধানের মূলে যে দিয়া জড়িত তা বোধহয় বুঝতে পেরেছিলেন চন্দ্রাদেবী। তাই কদিন আগে দিয়া এ বাড়িতে আসতেই তাকে উন্মত্তের মতো মেরে তাড়িয়ে দিয়েছিলেন গেটের বাইরে। যাই হোক, ফর্মুলাগুলো উদ্ধারের শেষ চেষ্টা করলো দিয়া কাল রাতে আমার কাছে থাকার ছুতোয়। ফাঁদটা আমিই পেতেছিলাম। সে এসে প্রথমেই চেষ্টা করলো একটা উড়ো ফোনে ফ্যাক্টরিতে দুর্ঘটনার সংবাদ দিয়ে আমাকে বাড়ির বাইরে পাঠিয়ে দিতে। তাতে ধীরে সুস্থে সে বার করে নিতে পারত ল্যাবরেটরি রুমের কাগজ। রাহুল রায়ই বাইরে থেকে ফোনটা করেছিল। আমি তার কণ্ঠস্বর বুঝতে না পারায় আরেকটু হলেই তার ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম। ভাগ্যের রোহিতাস্য মিত্র ফোনটা করেছিলেন সেই সময়। তার পরের ঘটনা তো শুনলেননি সব। কিভাবে দিয়া, আসলে মিস্টার সান্যাল দিয়ার অপরিসীম উচ্চাকাঙ্ক্ষাই এত সব ঘটনার জন্য দেয়। তার মধ্যে পেয়েছিল রাহুল রায়ের মতো একজন নিষ্ঠুর দোসর। প্রথমে ঐন্দ্রিলা, পরে গার্গীর সৌভাগ্যে দিয়া ক্রমশ জর্জরিত হয়ে পড়েছিল চরম ঈর্ষায়। সেই ঈর্ষার প্রতিফলন দেখেছিলাম সেদিন মিস লিজার সাজসজ্জার বহরে। তার চোখের পাতায় সবুজ আইশ্যাডো দেখেই হঠাৎ মনে পড়ে গিয়েছিল ওথেলো নাটকের একটা সংলাপ। ঈর্ষা জর্জর ওথেলোর উদ্দেশ্যে ইয়াগো সেদিন বলেছিলেন, ও বিওয়্যার মাই লর্ড অফ জেলাসি, ইট ইজ দ্য গ্রিন আইড মনস্টার হুইচ ডাথ মক, দ্য মিট ইট ফিডস অন। সেই সবুজ চোখের দৈত্যই যেন ভর করেছিল ঈর্ষান্বিত মিস লিজা ওরফে দিয়ার শরীরে। সত্যি কি ভয়ঙ্কর
দিয়ার চোখের চাউনি। শেষ করলাম শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখের অন্তিম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।